আরামসে হয়ে যেত ইলেকশন। কিন্তু এখন আপনি এই যে ঝামেলায় পড়ে গেছেন, এইগুলি ঠিক করতে হবে হাসিনা আমাদেরকে। কাজে কোনো উপায় নাই ইমার্জেন্সি এন্ড জাতীয় সরকার ছাড়া। ওরা মানে গণ অধিকার পরিষদ যেটা মানে ইয়ে করেছে, বা অনেক দলেরই এই ধরনের বক্তব্য আছে যে 3টা দল, মানে বলা হচ্ছে যে 3টা দল বড় দল, তার মধ্যে এনসিপি কে রাখা হয়েছে, বিএনপি, জামাত, এনসিপি। তো ও তাদের তো ত্যাগ স্বীকার, মানে তারা আন্দোলনের সাথে ছিল, কিন্তু আন্দোলনের সাথে তো ভিপি নূর বা অন্যান্য দল, জুনায়েদ সাকি, সবাই ছিল, সবাই ছিল। হ্যাঁ, আমি গণফোরামে ছিলাম তখন, গণফোরামের পক্ষে আমি ছিলাম। আমি ইউনাইটেড, শোনো ইউনাইটেড লয়ার্স ফ্রন্টে আমি ছিলাম, আমি সামনের থেকে লিড করেছি। ঠিক আছে, ওইগুলি বলে লাভ নাই, আমি আমার কথা বা এগুলি বলে লাভ নাই। কথা হচ্ছে দ্যাট সবচেয়ে বড় দল ইজ বিএনপি, মেনে চলতে হবে। ঠিক আছে, তারপরে যদি আমি আওয়ামী লীগকে সাথে নিয়ে আসি তাহলে আওয়ামী লীগ ইজ নাম্বার 2, তারপরে নাম্বার 3 মধ্যে জামাত আসবে, 3A জামাত, 3B হেফাজত, 3C ইসলামী আন্দোলন। তারপরে তোমাকে জায়গা দিতে হবে নূরকে। নূরের পার্টি ভালো করছে, আই এম টেলিং ইউ। আমি তো আরেক দলের সভাপতি, কিন্তু যেটা বাস্তবতা সেটা আমাকে বলতেই হবে, স্বীকার করতে হবে। নূরের দল বেশ ভালো করছে, বেশ বড় হয়েছে নূরের দল। ঠিক আছে, এনসিপি সরকার ছাড়া আর জামাতের সাপোর্ট ছাড়া এনসিপি 2000 লোগো আনতে পারবে না, 2000ও পারবে না। ইলেকশনের তো কথা বাদ দাও, নাসির পাটোয়ারি তো বলে যে আমরা এত সিট পাবো আর বিএনপি 30-40টা পাবে, এইগুলি কথাবার্তা বাদ দাও। এইগুলি কেন বলে শোনো, এই দেশে তো এক ডিপ স্টেট কাজ করছে, আমেরিকান ডিপ স্টেট এখনো কাজ করছে। নাসির উদ্দিন পাটোয়ারিরা তো গেছিল না দেখা করতে হাসের সাথে, আরো লোক তো ছিল, ইউ সি, বিকজ একটা আমেরিকান প্ল্যান ছিল, সেটা ছিল টু ব্রিং এনসিপি এন্ড জামাত টু পাওয়ার, টু এক্সক্লুড বিএনপি। বিএনপি কে তারা মনে করে তারা তখনই, বিএনপি জানে যে কত সাপোর্ট আছে, কিন্তু বিএনপি কে তারা তখনই আনবে যদি তারেক গভর্নমেন্ট হেড না করে, বিকজ তারেক হেড করলে এইটা সমস্যা, ওইটা ওইভাবে হবে না। এন্ড তারেককে এখন আসা উচিত না, তারেকস লাইফ ইজ এট রিস্ক, হি শুড নট কাম। এখনো ওর এই সিকিউরিটি রিজন যে হি শুড নট কাম। বরঞ্চ আমি তো ব্যক্তিগতভাবে মনে করি, দিস ইজ মাই ওপিনিয়ন, আমার ওপিনিয়ন, ব্যক্তিগত ওপিনিয়ন, যে তারেক শুড লিড দ্য পার্টি, পার্টির হেড থাকুক, কিন্তু প্রধানমন্ত্রী ওরা জিতলে প্রধানমন্ত্রী অন্য কাউকে করুক। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে প্রধানমন্ত্রীর জন্য ওদের এখানে কে আছে, আমার নজরে 2 জন আছে প্রধানমন্ত্রীর জন্য, একটা হলো খুসরু, এখন আরেকটা হলো সালাউদ্দিন। এখন অনেকেই বলে ফখরুল, আমি বললাম না, ফখরুল না, অনেকেই তো বলে উনি ভারতের মানে রয় রেজেন্ট। আচ্ছা দেখো, এইসব কথাবার্তা কি কোনো এভিডেন্স আছে? এটা তো মুখে মুখে বলে, ওয়্যার ইজ দি এভিডেন্স? তাহলে এভিডেন্স যদি আছে, তাহলে এভিডেন্স তো ওনার চেয়ারম্যানের বিরুদ্ধে আছে। 2001 to 2006 তারা রয়ের সাথে যেসব কাজ করেছে, মাথুর বলে একজন ভদ্রলোক ছিল রয় স্টেশন এজেন্ট, ওই স্টেশন এজেন্টের সাথে তো ওরা খুব মহরম ধরম ছিল। ওই স্টেশন এজেন্ট তো এদেরকে মুম্বাই নিয়ে গেছে, একবার দিল্লি নিয়ে গেছে। ওই স্টেশন এজেন্ট আরো যা যা এদের প্রয়োজন হতো ওইগুলি এনে দিত। বলিউডের এই স্টার চাই, ওই স্টারকে নিয়ে আসতো তারা, 50 লাখ টাকা দিয়ে নিয়ে আসতো। এগুলি তো আছে, এগুলি কেন মুখ খোলাতে চায়, কেন এই জিনিসগুলি রেকর্ডে আনতে চায়? উনি থাকুক। আর এদের কেন আমি বলছি খুসরুর কথা, নাল টেল ইউ। দেখো, খুসরু সাহেবের ট্রেড, কমার্স, স্টক মার্কেট, এক্সপোর্টস, এইগুলির ব্যাপারে হি হ্যাজ গট এ গুড আইডিয়া। তো উনি, দেশের কি দরকার, অর্থনীতি ঠিক করতে হলে এই জিনিসগুলি তো লাগবে, এই জন্য বলছে। কেন সালাউদ্দিনের কথা বলছে? বিকজ সালাউদ্দিনকে দেখেছি আমি, ওর কনস্টিটিউশন, সংবিধানের সম্বন্ধে খুব ভালো আইডিয়া আছে, ওর এই যে সিভিল সার্ভিসের ব্যাপারে ভালো আইডিয়া আছে, অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে ভালো আইডিয়া আছে। সো এই 2 জন কম্বাইন টুগেদার, একজন প্রাইম মিনিস্টার একজন ডেপুটি প্রাইম মিনিস্টার হলে কিন্তু ওরা দেশ ভালো চালাতে পারবে। এইটা হলো আমার ব্যক্তিগত মতামত। আর তারেক সাহেব, আই লাভ তারেককে আমি খুব ভালো জানি। তারেকের সাথে এর আগেও আমার কথা হয়েছে 1-2 বার, তখন হাওয়া ভবন ছিল, ওইখানে কথা হয়েছে, দেখা হয়েছে। হি ইজ এ ভেরি গুড বয়, সে নামাজ টামাজ পড়ে, খুব ভালো।
It's not that he's bad. I like him. But দেখো, তুমি তো জিও পলিটিক্সটাকেও সামনে রাখতে হবে। তুমি খালি বাংলাদেশের রেটরিকের উপরে তো চলতে পারবে না, এখানে অনেকের খেলা আছে। তুমি দেখলে না কিভাবে মারা গেল ওই যে ওয়েস্টার্ন হোটেলে, জ্যাকসন না কি নাম ছিল ওর, হি ওয়াজ মার্ডার্ড, হি ওয়াজ ফাউন্ড নেকেড। ওরে কারা খুন করেছে? তো ওরা কি বসে আছে দি আমেরিকানস? না, তারা তাদের কাজ করছে। তারা একদিন জানা যাবে যে কারা খুন করেছে ওকে, বিকজ হি ওয়াজ এ স্পেশাল অপারেটিভ। সে একজন খুব বড় মাপের স্পেশাল অপারেটিভ ডিভিশনের ইয়ে ছিল। সো এই জিনিসগুলি তো খেয়াল রাখতে হবে। জিও পলিটিক্স আছে, চায়নার ব্যাপারটা খেয়াল রাখতে হবে আমাদেরকে, ইন্ডিয়ার ব্যাপারটাও খেয়াল রাখতে হবে যে আমরা সেলফ রেসপেক্টিং ডিগনিটির সাথে কিভাবে রিলেশনশিপ ইমপ্রুভ করতে পারি, আমাদের ফান্ডিং কিভাবে আসবে, নানান ধরনের জিনিস আছে তো একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে। জি, আমরা শেষ করব। শেষ করার আগে আপনারা অনুষ্ঠানের জন্য শেষ বক্তব্য প্লিজ। এই এক সপ্তাহের মধ্যে আসলে কোনো সমাধান যদি না আসে তাহলে সরকার সিদ্ধান্ত দিবে, তো সেই সিদ্ধান্ত আসলে কিরকম হতে পারে? আর এই সরকার যদি নির্বাচন করেই ফেলে তাহলে সেই নির্বাচনটা আসলে কি হতে পারে, যদি মনে হয় যে করে ফেলবে? আর গণভোটের ব্যাপারে তো এখনো সরকার সিদ্ধান্ত দিবে। সরকারের যদি সেলফ রেসপেক্ট থাকে, ইউনূস সাহেবের যদি সেলফ রেসপেক্ট থাকে, আর এরা যদি 7 দিনে না যায়, যাওয়া উচিত না এদের, দেন দি সরকার শুড রিজাইন এন্ড গো হোম। রিজাইন করে চলে যাক, রাস্তা ইয়ে করুক, যেন অন্য সরকার এসে বাকি কাজগুলি করতে পারুক। যে বিতর্কিত ধর্মীয় বক্তা জাকির নায়েক আগামী 28-29 নভেম্বর বাংলাদেশ সফর করবার কথা ছিল, কিন্তু এই তথ্য প্রকাশ্যে আসার পর গত সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন যে জাকির নায়েক ঢাকায় আসার সাথে সাথে ঢাকার কাছে এমনটাই প্রত্যাশা যে জাকির নায়েককে নয়াদিল্লির হাতে তুলে দেবে ঢাকা। আর এই বক্তব্যের ফলে ইউনূস শিবিরে খানিকটা ঝড় বয়ে যায়, যদিও এখান থেকে উদ্ধৃত কথাবার্তাও বলা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাকি মুখপাত্র আছে, সেই মুখপাত্র বেশ খানিকটা ভারতের সাথে পাল্লাপাল্লি কথা বলেছেন। সংবাদ সূত্রে বলা হচ্ছে ভারতীয় ধর্ম প্রচারক, লেখক ও বক্তা ডক্টর জাকির নায়েককে দিল্লির পক্ষ থেকে যা বলা হয়েছে তা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে বলে জানিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন যে আমরাও বিশ্বাস করি যে কোন দেশের অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দিল্লি চুপ থাকলেও তারা চায় যেন মালয়েশিয়া থেকে ঢাকায় পা রাখলে জাকির নায়েকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাকির নায়েকের সাথে বাংলাদেশের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রীকে তুলনা করেছেন। বহু থম্বিতম্বি বাংলাদেশে হয়, কিন্তু শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয়। শেষ পর্যন্ত কি হলো? জাকির নায়েকের সফর অনুমতি দেওয়া হয়নি। ভারতের চাপে বলা যায় নতি স্বীকার, সাময়িকভাবে ভারতের মোস্ট ওয়ান্টেড জাকির নায়েকের বাংলাদেশ সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৌখিকভাবে ঢাকার তরফে জানানো হয়েছে নির্বাচনের আগে ধর্মগুরুর সভায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা যাবে না, আর সেই কারণেই সাময়িকভাবে এই ইসলামী বক্তা জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হচ্ছে না। দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশের একটি প্রতিষ্ঠান জাকির নায়েককে আগামী 28 ও 29 নভেম্বর 2 দিনের ঢাকা সফরে আমন্ত্রণ জানিয়েছিল। ঢাকার বাইরেও বক্তৃতা করার পরিকল্পনা ছিল কট্টরপন্থী এই ইসলামী বক্তার। যদিও জাকিরের আশা নিয়ে ইসলামপন্থীদের মধ্যেই বিতর্ক শুরু হয়, ঠিক তখন সরকারের তরফ থেকেও বিষয়টি নিয়ে আলাপ আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত গত মঙ্গলবারের বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আপাতত বাংলাদেশের আসার অনুমতি দেওয়া হবে না জাকির নায়েককে। অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয়েছে জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে, তা নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ প্রয়োজন হবে, নির্বাচনী আবহে তা এই মুহূর্তে সম্ভব নয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের নির্বাচনের পরে তিনি ঢাকায় আসতে পারেন।
উল্লেখ্য যে জাকির নায়েকের বিরুদ্ধে ভারতে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, ইউপিএ ধারায় মামলা চলছে, উস্কানিমূলক বক্তৃতার মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অভিযোগ এই কট্টর ধর্মগুরুর বিরুদ্ধে। 2016 সালে ভারত থেকে পালিয়ে যাওয়ার পর বর্তমানে মালয়েশিয়ায় বসবাস করছেন জাকির নায়েক। এমন গুরুতর অপরাধীকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেওয়ার পরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সুর পাল্টে গেল। তাহলে কি বলা যায় যে দিল্লির চাপেই মোহাম্মদ ইউনূসের সরকার ভীতু হয়ে জাকির নায়েকের বাংলাদেশে আসা নিরুৎসাহিত করলো? জাকির নায়েক ভারতে মোস্ট ওয়ান্টেড। ভারতে বাংলাদেশের যে জনসংখ্যা, টোটাল জনসংখ্যা, তার থেকে শুধুমাত্র মুসলিম জনসংখ্যাই ভারতে বেশি। ভারতে 20 কোটি মুসলিম মানুষ বসবাস করে এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ ভারত। ইন্দোনেশিয়া, পাকিস্তান, তারপরে ভারত, এরপরে বাংলাদেশ। 20 কোটি মুসলিম সেখানে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করছে। মাঝে মাঝে দুই একটা বিচ্ছিন্ন ঘটনার কথা সেখানে শোনা যায়, যে মুসলিম হিন্দু দাঙ্গা, এগুলো বাংলাদেশে হয় অহরহ, আরো বেশি হিন্দুদের সাথে। ভারত এমন একটি দেশ যে সেখানে যদি আপনি যোগ্য হন, যোগ্য হলে রাষ্ট্রপতি পর্যন্ত হতে আপনার কোনো বাধা নেই, আপনি মুসলিম। আপনি অযোগ্য, আপনি বলবেন যে ধর্মীয় বৈষম্যের শিকার,